আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আমি ইতিপূর্বে তোমাদের সাথে আরো 7টি ক্লাস নিয়েছিলাম। বাংলাদেশের অর্থনীতির অধ্যয়ন এই কোর্সে আমাদের আজকে 8ম অধ্যায়ের উপর আলোচনা এবং 8 নম্বর লেকচার। আশা করি তোমরা সবগুলো ক্লাস আমার সাথে ছিলে এবং ভালোভাবে এটা অংশগ্রহণ করছো সেখানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন উদ্যোগ, এই উদ্যোগে আমি সংযুক্ত হতে পেরে আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অর্থনীতি সমান শ্রেণী 3য় বর্ষের কোর্স বাংলাদেশের অর্থনীতির অধ্যয়ন 8ম অধ্যায়ের আজকে লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বিশ্বায়ন ও বাংলাদেশের অর্থনীতি। আমাদের Welcome to the National University online class. During the pandemic, I feel proud to be the part of National University online class. Lecturer as a resource person, please maintain the health rules. Subject Economics, Honors, course code 232205. Studies on Bangladesh economy, course name. Lecture number 8. Title of the lecture, Globalization and Bangladesh Economy. This is Muhammad Ali, Assistant Professor, Government BL College, Khulna. Email mdali3009@gmail.com. তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে আমি, সেই বিষয়টি হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের সংজ্ঞা, বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ। শিখন ফল, আজকের পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে, পাঠ শেষে শিক্ষার্থীরা বিশ্বায়নের সংজ্ঞা বলতে পারবে, বিশ্বায়নের বৈশিষ্ট্য বলতে পারবে, বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব এটা আলোচনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কি করণীয় আছে, বাংলাদেশ কিভাবে এই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে পারবে বা বিশ্বে অবস্থানকে আরো সুদৃঢ় করতে পারবে, সেই সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে। আমরা শুরুতে আসি, বিশ্বায়ন কি জিনিস। বিশ্বায়ন হলো একটা প্রক্রিয়া বা একটা প্রসেস, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববাসীর মাঝে সমন্বয় সাধন করে থাকে অথবা বিশ্বকে একীভূত করা হয়, অর্থাৎ এক জায়গায় নিয়ে আসা হয়, সেটা হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন। এই শব্দটি গ্লোব, ইংরেজি গ্লোব বা বিশ্ব, এই শব্দটি থেকে এসেছে। প্রামাণ্য সংজ্ঞা আছে মার্টিন এলব্রো, তিনি বলছেন যে বিশ্বায়ন হলো সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার একটি প্রক্রিয়া। রেডউড, তিনি বলছেন যে গ্লোবালাইজেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সিঙ্গেল ওয়ার্ল্ড মার্কেট, অর্থাৎ বিশ্বকে একটা একক বাজারে পরিণত করাটাই হচ্ছে বিশ্বায়ন। এরপরে আছে রোনাল্ড রবার্টসন, তার মতে বিশ্বের সংকোচন এবং পারস্পরিক নির্ভরশীলতাটাই হলো বিশ্বায়ন, অর্থাৎ বিশ্বকে ছোট করে নিয়ে আসা এই কার্যক্রম বা এই প্রক্রিয়া, এটাই মূলত বিশ্বায়ন। আরো একজন বিশ্বায়ন সংক্রান্ত চিন্তাবিদ, তিনি বলছেন যে বিশ্বায়নকে বলা হয় যে আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ
যোগ এবং তার সংকোচন, এটা গেল আমাদের বিশ্বায়ন। এখন বিশ্বায়নটা আসলে কিভাবে আসলো, এটা অনেকের ভিতরে অনেক রকমের জানার ঘাটতি বা অনেক ভিন্ন ভিন্ন মত আছে। বিশ্বায়নের উদ্ভবটা কিভাবে হলো? বিশ্বায়নের উদ্ভবকে আমরা 3টি স্তরে যদি ভাগ করি, একটা প্রথম স্তর হচ্ছে বিশ্বায়নের প্রাথমিক যুগ, একটা 1200 সাল থেকে 1850 সাল। একটা হচ্ছে, আমরা তাহলে এই অংশটা দেখি, এই 1200 সাল থেকে 1850 সালের যে স্তরটা বা এই সময়টা ছিল হচ্ছে মূলত বলা হয় যে উপনিবেশিক আমল। অর্থাৎ এই সময় পৃথিবীর ইউরোপিয়ান দেশগুলো থেকে অন্য অন্য অঞ্চলে তার আবিষ্কার এবং দখল বা উপনিবেশ স্থাপন, এরকম একটা অবস্থা আমরা লক্ষ্য করতে পারি। যেমন ইউরোপ থেকে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই জায়গাটা আবিষ্কার হলো। ইউরোপ থেকে আবার যারা বণিক ছিল, যারা ওই সময়ের বিভিন্ন জায়গায় ভ্রমণকারী লোক ছিল, তারা কিন্তু আমাদের এশিয়ার এই অঞ্চলে কিন্তু তারা এসে বসতি স্থাপন করে, এখানে আস্তে আস্তে তাদের কিন্তু উপনিবেশ স্থাপন করে, ব্যবসা বাণিজ্যের জন্য আসে প্রথমে, তারপর আস্তে আস্তে একসময় এই অঞ্চল দখল করে নিয়ে উপনিবেশের সৃষ্টি করে থাকে। এরপরে যেটা আছে, এই সময়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বাস কর্তৃক আবিষ্কৃত হলো, আমাদের এই অঞ্চলে আসলেন ভাস্কো দা গামা আসলেন, এরকম ভাবে বিভিন্ন জায়গায় আসা, এবং তাদের মূল টার্গেট ছিল এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো। এইটাও কিন্তু এক প্রকার বিশ্বায়ন, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় যোগাযোগকে দ্রুততর করা যায় কিভাবে, এই একটা প্রক্রিয়া। দ্বিতীয় স্তরে রয়েছে বহুজাতিক কোম্পানির যুগ। এটাকে বলা হয় 1850 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সময়টা। এই 1850 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে মূলত বহুজাতিক কোম্পানি। এর আগে কিন্তু ইউরোপীয় যারা বিভিন্ন জায়গা উপনিবেশ স্থাপন করতো বা জমি বা ভূমি দখল করার যে একটা টেন্ডেন্সি তাদের ভিতরে ছিল, এই সময় এসে কিন্তু ভূমি দখলের টেন্ডেন্সিটা তাদের ভিতর থেকে অনেকটা সরে গেল। প্রথম অংশে ছিল যেটা যে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই ভূমি প্রথা, সামন্ত প্রথা, ছোট ছোট অঞ্চলে ক্ষুদ্রায়ন করে সেই অঞ্চলটা শাসন করা, সেই জায়গার একজন সামন্ত প্রভু, এরকম ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শাসন এবং শোষণ করার একটা প্রবণতা লক্ষ্য করা গেছিল, এবং কে কত বেশি পরিমাণে এলাকা বা ভূমি দখল করে নিতে পারে এরকম একটা টেন্ডেন্সি ছিল। এও এক প্রকার বিশ্বায়নের মধ্যে আসে। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় স্তরের যে বিশ্বায়নটা ছিল, এই বিশ্বায়নটা মূলত বহুজাতিক কোম্পানি, এই স্তরে এসে বিভিন্ন কোম্পানি, বহুজাতিক কোম্পানিগুলোর চিন্তা করলো যে না, আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটাতে হবে, এবং কি করে অন্য দেশের একটা ব্যবসা আমরা সেটাকে টপকায় ধরতে পারি, অন্য দেশের একটা বাণিজ্যকে আমরা কিভাবে আমাদের কবজায় নিয়ে আসতে পারি, এরকম বিভিন্ন চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু এই কোম্পানির যুগে তারা প্রবেশ করে, এবং এই সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রসার লাভ করে, এবং অনেক দেশের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো ধ্বংস হয়ে যায়, আবার অনেক দেশের বৃহৎ শিল্প বা অনেক দেশের নতুন নতুন শিল্প কিন্তু রাতারাতি বড় আকারে আলোর মুখ দেখে। এই যে পরবর্তী যে বিষয়টা আছে, তৃতীয় স্তর বিশ্বায়নের আধুনিক স্তর, অর্থাৎ এই স্তরটা নিয়ে বেশি আমরা আলোচনা করে থাকি, এই স্তরটা নিয়ে আমরা বেশি সবাই চিন্তা করে থাকি। এই পিছনের অংশটা গেল এটা। এরও আগে আবার কোনো কোনো অর্থনীতিবিদরা বিশ্বায়ন নিয়ে বলছেন যে না, বিশ্বায়নের সৃষ্টি হয়েছে প্রথম শতাব্দী থেকে, যখন থেকে ভূমি দখল, জমি দখলের একটা টেন্ডেন্সি চলে আসছে, তখন থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে। যখন থেকে আধ্যাত্মিকতা বা চার্চের শাসন চালু হয়েছে, তখন থেকে বিশ্বায়ন শুরু হয়েছে, অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষকে এক জায়গায় টেনে নেওয়া বা ছুটিয়ে আনার যে সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা হয়, সেরকম একটা অবস্থা কিন্তু সৃষ্টি প্রথম শতক থেকেই কিন্তু অলরেডি শুরু হয়েছিল। তা সেই সময় থেকে অনেকে ধরে আসতেছেন। কেউ আবার বলতেছেন অ্যাডাম স্মিথের সেই যে যুগটা ছিল, সেই যুগ থেকে বিশ্বায়ন শুরু হয়েছে। এরকম বিভিন্ন রকমের মতবিরোধ বা মতভেদ এখানে রয়ে গেছে। তবে স্বাভাবিক ক্ষেত্রে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম স্তর প্রাথমিক যুগ, যেটা 1200 থেকে 1850, দ্বিতীয় স্তর হচ্ছে 1850 থেকে 1945 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, আর তৃতীয় স্তর হচ্ছে বিশ্বায়নের আধুনিক যুগ, এই 1945 সাল থেকে বর্তমান। এটা আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একেবারে সমস্ত বিশ্বের যে অর্থনৈতিক ভগ্ন অবস্থা, সেখান থেকে বিশ্বকে আবার জাগিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল, IMF, IBRD অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা চালু হলো। পরবর্তীতে বিশ্ব বাণিজ্যকে আরো বেশি উদারীকরণ করার জন্য সব জায়গায়
পণ্যের উদারীকরণ, শুল্ক বাধা দূরকরণ, এরকম নানান প্রকার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা দেওয়ার জন্য যেটা হলো এই অঞ্চলে গ্যাট নামক একটি প্রতিষ্ঠান হলো। আমি গতদিন তোমাদের সাথে আলাপ করছিলাম যে গ্যাট নিয়ে, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এই প্রতিষ্ঠানটি বা এই সংস্থাটি প্রতিষ্ঠিত হলো, কিন্তু এই সংস্থাটির পরবর্তীতে বিভিন্ন ঘটনা যেটাই হয়ে থাকুক, এগুলো হওয়ার পরে লাস্টে এসে এটা হয়ে গেল কিন্তু WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখানে বলা হয় যে এই বিশ্বায়নটা মূলত কেউ কেউ আবার বলে থাকেন যে এই বিশ্বায়নটা হচ্ছে মার্শাল ম্যাকলুহানের যে গ্লোবাল ভিলেজ ধারণা, সেই ধারণার একটি প্রসারিত রূপ। আবার কেউ কেউ বলেন যে এই বিশ্বায়নের প্রথম দিকের যারা কুশীলব, তাদের মধ্যে জর্জ বুশ হচ্ছেন একজন। তিনি তার সাম্রাজ্যবাদ বা বিভিন্ন দেশের সামরিক আয়নের যে পদক্ষেপ বা প্রতিক্রিয়া তিনি দেখাচ্ছিলেন বা কার্যক্রম দেখাচ্ছিলেন, এখান থেকে তার ভিতরে একটা বিশ্বায়নের প্রভাব সেখান থেকে লক্ষ্য করা যায়। এরকম নানান প্রকার মতভেদ আছে। তবে যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে যে সমস্ত বিশ্বের যে ব্যবসা বাণিজ্য, এই ব্যবস্থাটাকে একটা বিশেষ প্ল্যাটফর্মে আনার জন্য, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো শুল্ক বাধা থাকবে না। প্রত্যেকটি দেশ সহজে তাদের উৎপাদিত পণ্য আরেক দেশের ভিতরে নিয়ে যেতে পারবে, এক দেশের সংস্কৃতির সাথে আরেক দেশের সংস্কৃতি মিলতে পারবে, এক দেশের তথ্য প্রযুক্তির আরেক দেশের তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় ঘটবে, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এইরকম কতগুলো বিষয় কিন্তু আমরা এই তৃতীয় স্তরের যে আধুনিক যুগ, যেটা 45 সাল থেকে বর্তমানে যেটা চলছে, বিশ্বায়নের এই অংশে এসে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেক প্রকার বহুজাতিক সংগঠনগুলোর উদ্ভব ঘটছে। তারপরে সে এখানে ব্যবসা বাণিজ্য উদারীকরণের একটা ব্যাপার চলে আসছে, অর্থাৎ সমাজতান্ত্রিক যে চেতনা থেকে সেখান থেকে সরে এসে পুঁজিবাদী চিন্তাধারার যথেষ্ট পরিমাণে বিকাশ ঘটে গেছে। এরকম কতগুলো বিষয় আমরা লক্ষ্য করি। আবার কেউ কেউ আবার বলতেছেন যে এইটার ধারণার গোড়াপত্তন করেছিলেন যে কার্ল মার্কস। তিনি বলেছিলেন যে কোনো একটি দেশে যখন সমৃদ্ধির দিকে যায়, সেখানে এক শ্রেণীর বুর্জুয়া শ্রেণীর উদ্ভব ঘটে এবং তাদের উদ্দেশ্য থাকে ব্যবসা বাণিজ্যকে যে কোনো মূল্যে তাদের নিজেদের দখলে নিয়ে আসা। এরকম বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। তবে আমরা সহজ কথায় বলতে পারি যে বিশ্বায়ন মূলত বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য উদারীকরণ, একত্রিতকরণ, তারপরে এক দেশের সাথে আরেক দেশের দ্রুততম সময়ে যোগাযোগ রক্ষা করা, এই সব কিছু মিলে বিশ্বে এই বিশ্বায়ন কথাটির উদ্ভব এবং বিকাশ ঘটে গেছে, যেটা অতীতেও ছিল, তবে সেটার এই পর্যায়ে ছিল না। তৃতীয় স্তরের বিশ্বায়নটাই হচ্ছে মূলত বর্তমান বিশ্বায়ন যেটা চলতেছে, এবং এটা খুবই দ্রুত বেড়ে যাচ্ছে, যার সুফল এবং কুফল দুই প্রকার বিষয় আমরা এখানে লক্ষ্য করতেছি। এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন দেখো, এই বিশ্বায়নের উদ্ভব এবং বিশ্বায়ন সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে যে স্যার আমি এই বিষয়ে আমার কাছে একটা দ্বিমত আছে বা আমার কোনো মন্তব্য আছে, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। বিশ্বায়নের বৈশিষ্ট্য সমূহ। বিশ্বায়ন, তার বৈশিষ্ট্য আমরা প্রথমে আসতে পারি। সীমান্তহীন বিশ্ব, এটা একটা বর্ডারলেস ওয়ার্ল্ড, টেরিটরি লেস ওয়ার্ল্ড, অর্থাৎ এক একটা দেশের যে সীমান্ত আছে, কাল্পনিকভাবে এটাকে সীমান্ত ছেড়ে দিয়ে, অর্থাৎ এক দেশের থেকে দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী কোনো বিধিনিষেধ ছাড়াই, শুল্ক বাধা ছাড়াই আর একটা দেশে প্রবেশ করতে পারবে, এইরকম চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের সৃষ্টি বা উদ্ভব ঘটেছিল। এরপর আর একটা বিষয় আসছে যে এখানে পণ্যের অবাধ প্রবাহ, অর্থাৎ পণ্য সামগ্রী, উৎপাদিত পণ্য সামগ্রী দ্রুত এক দেশ থেকে আর এক দেশে যাতে ঢুকতে পারে, এক দেশ থেকে আর এক দেশের পণ্য আমদানি রপ্তানি ক্ষেত্রে কোনো শুল্ক বাধা থাকবে না, অর্থাৎ এখানে তাদের পণ্যের গুণগত মান এবং পণ্যের চাহিদা অনুযায়ী যে কোনো জায়গায় বাজার দখল করতে পারবে, এরকম একটা
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা সৃষ্টি। শ্রমের প্রবাহ, শ্রমও এক দেশের শ্রম আর এক দেশে ব্যবহৃত হতে পারে, এক ধরনের শ্রমকে আর এক প্রকার অবস্থায় রূপান্তরিত করা যেতে পারে। শ্রমের অবাধ প্রবাহ থাকবে, এক দেশের মানুষ আরেক দেশে কাজ করতে পারবে, এরকম কিছু কিছু বিষয় এখানে থেকে যায়। অর্থাৎ শ্রমের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না যে এই শ্রমিক এই জায়গায় কাজ করতে পারবে বা এই জায়গায় কাজ করতে পারবে না। পুঁজির অবাধ প্রবাহ, অর্থাৎ পুঁজি বা মূলধনের অবাধ প্রবাহ থাকবে, এখানে কোনো বিধিনিষেধ নেই। প্রয়োজনীয় মেশিনারিজ, প্রয়োজনীয় টেকনিক বা টেকনোলজি আমদানির ক্ষেত্রে কোনো সরকারি বিধিনিষেধ থাকবে না। সরকার এগুলোকে আরো উৎসাহিত করবে। তাদের প্রয়োজনে তারা সে দেশে বড় বড় মিল ফ্যাক্টরি কলকারখানাগুলো প্রতিষ্ঠিত করবে, তাদের প্রয়োজনে তারা আরেক জায়গায় রপ্তানি করতে পারে, তাদের প্রয়োজনে আমদানি করতে পারে। এই ক্ষেত্রে কোনো সরকারি শুল্ক বাধা থাকবে না। বাজার উদারীকরণ, অর্থাৎ বাজারকে খুলে দিতে হবে। এখানে বাজারের ভিতরে কোনো এক দেশের পণ্য আর এক দেশে সহজে অবাধে ঢুকবে, তাদের দেশের ইচ্ছে মতো বাজার করে তারা আবার ব্যবসা করে আর সে দেশ থেকে বেরিয়ে যেতে পারবে, ঢুকতে পারবে, বেরোতে পারবে, ইচ্ছে মতো ব্যবসা করতে পারবে, এরকম একটা বিষয়। আবার ওই দেশের পণ্য আবার আরেক দেশে ঢুকতে পারবে যদি সেই দেশে ওই দেশের পণ্যের চাহিদা থাকে। অর্থাৎ তাদের চাহিদা, পণ্যের গুণগত মান এবং পারস্পরিক অবস্থার ভিত্তিতে বাজার উদারীকরণের একটা বিষয় আছে। অর্থাৎ কোনো পণ্যের উপরে সংরক্ষণ আরোপ করা যাবে না যে এই পণ্যটি শুধুমাত্র আমার দেশেই বিক্রয় হবে, কিংবা এই শিল্পটি শুধুমাত্র আমার দেশে থাকবে, অন্য দেশে এটা প্রোডাক্ট বিক্রি করা যাবে না, কিংবা ওই দেশের এই পণ্যটি আমার দেশে ঢুকতে পারবে না, এইরকম কতগুলো বিধিনিষেধ আরোপ করা যাবে না। এরপরে যেটা আছে আন্তর্জাতিক নির্ভরতা। আরো একটি বিষয় আছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থাৎ এইরকম ব্যবসা বাণিজ্যের উদারীকরণ, সীমান্তহীন বিশ্ব, অবাধ পণ্যের প্রবাহ, শ্রমের প্রবাহ, পুঁজির প্রবাহ, এই যাবতীয় কার্যক্রমগুলো করতে হলে এখানে কিন্তু বিশ্ব যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হয়, বিরাট পরিবর্তন করতে হয়, তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নয়ন করতে হয়। অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিন্তু দ্রুততম সময় এক দেশের সাথে আরেক দেশের, এক কোম্পানির সাথে আরেক কোম্পানির, এক ব্যবসায়ীর সাথে আরেক ব্যবসায়ীর লেনদেন আমরা বর্তমানে লক্ষ্য করতে যাচ্ছি, যেটা ইমেইল, তারপরে মোবাইল, তারপরে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে, অনলাইনে কেনাবেচার মাধ্যমে অনেক বিষয়গুলো কিন্তু বর্তমান সময় অলরেডি অ্যাপ্লিকেশনের পর্যায়ে চলে আসছে। আন্তর্জাতিক নির্ভরতার যে বিষয়টি আসছে সেটি হচ্ছে কি যে এই বিশ্বায়নটা মূলত আন্তর্জাতিকভাবে কিছু কিছু রাষ্ট্রকে অন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল করে তুলেছে। অর্থাৎ এটা তো একটা রেস বা দৌড়। অর্থনীতিবিদরা মনে করছেন যে এটা একটা রেস বা একটা দৌড়। এই প্রতিদ্বন্দ্বিতা যার শক্তি বেশি আছে সে দৌড়ে একেবারে পাল্লার মাথা চলে যেতে পারতেছে, আর যার শক্তি কম আছে সে মাঝপথে থেমে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা এখানে তৈরি হয়েছে। অর্থাৎ যে সাম্য এবং সুষম বন্টন বা সমতার কথা বলা হয়েছিল, বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। এরকম একটা বিভিন্ন ধরনের বক্তব্য, চিন্তা ভাবনা আমরা লক্ষ্য করতেছি। সেটা কেমন যে এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নটা বিভিন্ন রাষ্ট্রকে, এক রাষ্ট্রকে আরেক রাষ্ট্রের উপর চরমভাবে নির্ভরশীল করে তুলেছে। এই কথাটি বা এই বিষয়টি একটি গবেষণা নিবন্ধে গুন্টার ফ্রাঙ্ক, ওয়ালেরস্টেইন, সামির আমিন, হামজা আলভি তেনারা বলছেন থিওরি অফ আন্ডার ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, এই বইতে তারা বলছেন বা এই নিবন্ধে তারা বলছেন যে বিশ্বকে মূলত এখন দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেট্রোপলিস আর একটা হচ্ছে স্যাটেলাইট। মেট্রোপলিস হচ্ছে, এখানে তার কেন্দ্রস্থলকে উল্লেখ করা হচ্ছে ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, টোকিও, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, লন্ডন ইংল্যান্ডের, প্যারিস হচ্ছে ফ্রান্সের, আর টোকিও হচ্ছে জাপানের। অর্থাৎ এইগুলো হচ্ছে এদের মোড়ল, মেট্রোপলিস। অর্থাৎ এখান থেকে স্যাটেলাইটে তাদের লেনদেনগুলো চলবে, এরকম একটা অবস্থা বলা আছে। আর স্যাটেলাইট হিসেবে তারা উল্লেখ করছে যে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান বা এই সংক্রান্ত এই সমমানা দেশগুলো হচ্ছে স্যাটেলাইট। তাদের বক্তব্য হচ্ছে মেট্রোপলিস থেকে অর্থ বা পুঁজি লোন হিসেবে স্যাটেলাইটে যায়,
আর স্যাটেলাইটে যখন যায় তখন এই স্যাটেলাইটে যাওয়ার সময় মেট্রোপলিস থেকে বিভিন্ন প্রকার শর্ত জুড়ে দেওয়া হয়, অর্থাৎ লোন দেওয়ার সময় নানান প্রকার শর্ত দেওয়া হয় যে কি কাজে লোন নিবা, এই কাজ করার জন্য লোন নিবা, এই কাজ করার লোন নিতে গেলে আমাদের দেশের থেকে ফ্যাসিলিটেটর নিতে হবে, তাহলে আমরা লোন দিতে পারি, আমাদের দেশের থেকে এই টেকনিশিয়ান নিতে হবে, এই টেকনিশিয়ান তোমাদের দেশের লোক দিয়ে পারবা না বা তোমরা এই কাজ করতে পারো না। তাহলে এই কাজ বিভিন্ন শর্ত জুড়ে দিল এবং অনুন্নত বা উন্নয়নশীল বিশ্বে তারা এই লোন দিল। ফলে অর্থ সাহায্য দিক বা ঋণ সাহায্য দিক যাই দিক, তাদের এক্সপার্টের বেতন, তাদের ফ্যাসিলিটেটরের বেতন, তাদের যন্ত্রপাতির ভাড়া দিতে গিয়ে দেখা যাচ্ছে যে এই স্যাটেলাইট দেশগুলোতে প্রকৃতপক্ষে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল তার থেকে একটা বড় অংশ তারা চুষে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে সেই গুন্ডার ফ্রাঙ্ক, ওয়ালারস্টেইন, সামির আমিন, হামজা আলভি এনাদের সেই গবেষণার একটা প্রকাশ। এখানে তারা বলছেন যে এই কাজ করে বা এই ধরনের অবস্থা সৃষ্টি করে বিশ্বায়নের ফলে পৃথিবীকে একটা ইসের ভিতরে নিয়ে আসা হয়েছে, একটা চরম নির্ভরশীলতার উপর নেওয়া হয়েছে, যেখানে কিছু কিছু রাষ্ট্র আর একটা রাষ্ট্রের প্রচন্ড রকম নির্ভরশীল। এরপরে এখন দেখো বিশ্বায়নের বৈশিষ্ট্যতে যদি কারোর কোনো জিজ্ঞাসা বা জানার থাকে, নাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এরপরে যেটা আছে যে বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে কিছু কিছু বোঝাই যাচ্ছে বাংলাদেশে কি কি প্রভাব পড়ে গেছে, যেহেতু বাংলাদেশ কোন মাত্রার দেশ বা কি অবস্থানে আছে এটা কিন্তু আমরা জানি সবাই। তাহলে আমরা দেখি যে বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা সুপ্রভাব মানে একটা ভালো দিক, আর একটা কুপ্রভাব বিশ্বায়নের খারাপ দিক। আমরা যেগুলো প্রত্যাশা করি সেগুলো হচ্ছে আমাদের জন্য সুপ্রভাব, আর যে প্রভাবগুলো আমরা প্রত্যাশা করি না সেগুলো হচ্ছে আমাদের জন্য কুপ্রভাব। আমরা এবার লক্ষ্য করি সুপ্রভাব গুলো কি কি। এটা বিশ্বায়ন হবে আমার, এটা এই জায়গাটা আমার একটু কারেকশন হয়ে গেছে, এটা বিশ্বায়নের সুপ্রভাব। বাংলাদেশে বিশ্বায়নের সুপ্রভাব, বিশ্বায়নের সুপ্রভাবটা তাহলে আমরা এটা লক্ষ্য করি। বিশ্বায়নের সুপ্রভাবটা কি? রপ্তানি বৃদ্ধি। বিশ্বায়ন হওয়ার ফলে যে ঘটনাটি ঘটে গেছে যে আমরা বিভিন্ন দেশে আমাদের আগে যেসব জায়গায় আমরা ঢুকতে পারতাম না সেই সব জায়গায় আমরা অবাধে ঢুকে যেতে পারতেছি এবং আমাদের পণ্য সামগ্রী রপ্তানি করতে পারতেছি, ফলে আমাদের রপ্তানি থেকে আয় বৃদ্ধি পাইছে। এবং আমরা কিন্তু এই রপ্তানিতে আমরা আমরা একটু ডাইভার্সিটি আনতে পারছি, ডাইভার্সিফিকেশন আনতে পারছি, অর্থাৎ বৈচিত্র্য আনতে পারছি, যে আমাদের আরো নতুন নতুন কি কি প্রোডাক্ট আমরা বাইরে রপ্তানি করতে পারি। আমাদের ভিতরে একটা তাড়না সৃষ্টি হয়েছে, আমাদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে, যাতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে বেশি বেশি করে রপ্তানি করতে করে আমাদের যে এই যে লেনদেনের ভারসাম্যটাকে আমাদের পক্ষে আনতে পারি, এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা বা এরকম টেন্ডেন্সি আমাদের ভিতর তৈরি হয়ে গেছে। এরপরে আছে অর্থ বাজারের উন্নয়ন। যখন আমাদের রপ্তানি বেশি হবে তখন আমাদের বাইরে থেকে আয় বেশি হবে, আমাদের আয় বেশি হলে আমাদের অর্থ বাজারের উন্নয়ন হবে, আমাদের অর্থ বা আমাদের দেশের ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান বা বড় বড় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের প্রয়োজনটা বেশি হবে, শেয়ার বাজারের উন্নয়ন ঘটবে, ফলে সামগ্রিক অর্থে আমাদের অর্থ বাজারের উন্নয়নটা ঘটে গেছে। বিদেশি বিনিয়োগ। আমাদের এখানে যেটা হয়েছে, বাংলাদেশের মতো একটা দেশের পক্ষে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা অনেক সহজ হয়ে গেছে, যেহেতু অনেক শুল্ক বাধা, অনেক সরকারি বিধিনিষেধ উঠে গেছে, ফলে বিদেশিরা সহজে আমাদের এখানে বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপন করার জন্য আকৃষ্ট হয়েছে, এবং আকৃষ্ট হওয়ার ফলে আমাদের এখানে বিদেশি বিনিয়োগের পরিমাণটা অনেক বেড়ে গেছে। আমরা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা, তাদেরকে ট্যাক্স হলিডে দিতে পারছি, আমরা তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস দিতে পেরেছি, এইগুলো দিয়ে কিন্তু আমরা তোমার বিদেশি বিনিয়োগকে বেশি মাত্রায় আকৃষ্ট করতে পারছি। তথ্য প্রযুক্তির উন্নয়ন আমাদের বাংলাদেশের জন্য একটা ভালো খবর, যে আমরা এখানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে এবং বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো একটা অবস্থানে যেতে পারছে। আমরা ফাইবার অপটিক্স এর যে ব্যবহার, তার মাধ্যমে আমরা ইন্টারনেটের ব্যবহার করতে পারতেছি এবং বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করছি, ব্যবসা বাণিজ্য, আমরা সকল ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তথ্য প্রযুক্তির আদান প্রদান করে
আমাদের প্রযুক্তি ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন ঘটাতে পারছি, আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে পারছি। আমাদের কৃষকরা এখন দ্রুততম সময়ে তাদের ফসলের যে কোনো একটা রোগবালাই সংক্রান্ত বিষয়ে তারা কৃষি তথ্য সার্ভিসে যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারতেছে, তাদের থেকে সেবা পেতে পারতেছে। আমাদের টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সাধারণ মানুষেরা মোবাইলের মাধ্যমে তারা অ্যাপসের মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারতেছে। এইটা কিন্তু আমরা একটা আমাদের তথ্য প্রযুক্তির উন্নয়ন এর একটা উপযুক্ত এবং ভালো দিক। উন্নত প্রযুক্তির ব্যবহার, আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের আর একটা বিশ্বায়নের যে সুপ্রভাব, সেখানে বলা যায় যে আমরা এখানে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে পারতেছি, যাতে করে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য উৎপাদিত পণ্যে যেন বাজার ধরে রাখতে পারি এবং প্রতিযোগিতায় যেন অন্য অন্য দেশের সাথে আমরা টিকে থাকতে পারি। সেই টিকে থাকার জন্য আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার করতেছি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা আমাদের অবস্থানকে আরো উন্নত করতে পারতেছি। এইটা একটা বিশ্বায়নের আমাদের জন্য সুপ্রভাব। আন্তর্জাতিক মান, এটি হচ্ছে যে আমরা যখন আমাদের প্রোডাক্টগুলো বাইরে দিচ্ছি, বাইরের বিভিন্ন প্রোডাক্ট আমাদের দেশে আনতে পারতেছি, ফলে আমরা যখন বিদেশ থেকে আমাদের দেশে মানসম্পন্ন পণ্য আনতে পারতেছি, আর আমরা যখন বিদেশের বিভিন্ন বাজারে ঢুকতেছি, তখন আমাদের কিন্তু ওই আন্তর্জাতিক মান বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমাদেরকে বজায় রাখতে হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এই কাজগুলো করতে পারতেছি এবং আমাদের পণ্যের মান আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতির পর্যায়ে চলে আসছে। এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। আগে কিন্তু যখন ব্যবসা বাণিজ্য ছিল, এরকম আন্তর্জাতিক মান বজায় রাখার বা এরকম একটা কোনো ছিল না, বিষয় প্রতিদ্বন্দ্বিতার বিষয় ছিল না। কিন্তু এখন যেহেতু সবার জন্য উদারীকরণ হয়ে গেছে বাণিজ্য, ফলে দেখা যাচ্ছে যে এই ব্যবসা বাণিজ্য সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারাই ব্যবসা করতেছেন এখন তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে তারা কিন্তু এই কাজটি করতেছে। উৎপাদন দক্ষতা বৃদ্ধি বা উৎপাদকের দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ এখানে যারা উৎপাদন করতেছে তাদেরকে দিনকে দিন ভালো এবং মানসম্পন্ন পণ্য তৈরি করতে হচ্ছে এবং বেশি টেকসই, বেশি মানসম্পন্ন পণ্য অপেক্ষাকৃত কম দামে কিভাবে দেওয়া যায়, সেজন্য সংগঠক, সেজন্য উৎপাদনকারী যারা আছে তারা দিনরাত চিন্তা ভাবনা করে যাচ্ছেন এবং তাদের ভিতরে কিন্তু দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা মানসম্পন্ন পণ্য স্বল্প খরচে অল্প সময়ের ভিতর তারা মানুষের ভিতর পৌঁছে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করছে। ফলে এক্ষেত্রে কিন্তু উৎপাদকের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, মেশিনারিজ ঠিক আছে, প্রোডাকশন বাড়ানো সম্ভব হয়েছে, তারপরে দেখা যাচ্ছে টেকনোলজি ঠিক রেখে খরচ কমানো সম্ভব হয়েছে। এরকম অনেক বিষয়গুলো এখানে বিশ্বায়নের ফলে বাংলাদেশ কিন্তু এই কাজটা করতে সক্ষম হয়েছে। এইগুলো কিন্তু বিশ্বায়নের জন্য একটা সুপ্রভাব, অর্থাৎ বিশ্বায়নের ফলে বাংলাদেশ এই দিক থেকে লাভবান হয়েছে। আর যে সমস্ত দিক থেকে বিশ্বায়নে বাংলাদেশ লোকসানের মধ্যে পড়েছে, সেই বিষয়গুলো হচ্ছে তার কুপ্রভাব। আমরা দেখব যে বিশ্বায়নের কুপ্রভাবগুলো কি কি। বিশ্বায়নের কুপ্রভাব আমরা লক্ষ্য করলাম, দেশীয় শিল্পের বিকাশ ব্যাহত, অর্থাৎ দেশীয় কিছু কিছু ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মাঝারি শিল্প, এগুলো দেশীয়ভাবে তাদের হস্তচালিত যন্ত্র, তাদের মানে হাতের কাজ দিয়ে এই শিল্পগুলো দেশের ভিতরে যথেষ্ট পরিমাণ ভালো অবস্থায় ছিল। কিন্তু বিশ্বায়নের প্রভাবে একই ধরনের পণ্য যারা মেশিনারিজতে তৈরি করতেছে তারা অপেক্ষাকৃত অনেক কম দামে আমাদের ভিতর ঢুকায় দিচ্ছে, ফলে স্বাভাবিক ক্ষেত্রে আমাদের কিন্তু এই শিল্পগুলো ধ্বংস। আমাদের তাঁত শিল্প থেকে উৎপাদিত শাড়ি এখন আর কেউ কিনতে চায় না, কারণ তাঁতের শাড়ির থেকে মিলে বা মেশিনে তৈরি অনেক শাড়ি, ইন্ডিয়ান শাড়ি বা অন্য দেশের অনেক শাড়ি, থ্রি পিস, এগুলো কিন্তু বাইরের তাই উৎপাদিত জিনিসটাই আমাদের দেশে এখন অনেক বাজার দখল করে ফেলেছে। ফলে এই সমস্ত শিল্পগুলো কিন্তু তাদের যে বিকাশ আমরা লক্ষ্য করতাম, সেই বিকাশটা ব্যাহত হয়ে গেছে। ফলে তারা যে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার মতো পণ্য উৎপাদন করতে না পেরে মাঝপথে মুখ থুবড়ে পড়ে গেছে। এরপরে যেটা আছে,
তৈরি পোশাক শিল্পের উপরে বিরূপ প্রভাব, এই একটা বিষয় আমরা লক্ষ্য করব যে যদিও আমরা বলছি যে আমাদের তৈরি পোশাক বিশ্বমানের, আমরা বিশ্বের বিভিন্ন দেশে এই তৈরি পোশাক রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। আমরা বলে থাকি যে আরএমজি সেক্টরটাই আমাদের দেশের অর্থনীতির একটা বড় উন্নয়নের চাকাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। কিন্তু এখানে যে সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে 2005 সাল থেকে জিএসপি সুবিধা, এখানে বিশ্বের যে কোটা সুবিধা আছে সেই কোটা সুবিধা কিন্তু তুলে দেওয়া হয়েছে। ফলে কোটা সুবিধা তুলে দেওয়ার কারণে আমাদের কিন্তু অনেক প্রকার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যে অর্থাৎ কোন একটা সময় বাংলাদেশ বিশ্বের কয়েকটি হাতে গোনা দেশে নির্দিষ্ট পরিমাণ পণ্য সামগ্রী এখানে রপ্তানি করতে পারতো। এখন যেটা হয়েছে যে এই কোটাটা উঠে দেওয়া হয়েছে, এবং তাদের প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হবে, তাদের মান দিয়ে টিকে থাকতে হবে, তাদের পণ্যের খরচ দিয়ে টিকে থাকতে হবে। ফলে বাংলাদেশ এই জায়গাটায় তৈরি পোশাক শিল্পের উপর একটু বিরূপ প্রভাব পড়েছে, যেটা বাংলাদেশ কাটিয়ে ওঠার চেষ্টায় আছে। ধনবৈষম্য বৃদ্ধি, এটা লক্ষ্য করা হয়েছিল যে ধনবৈষম্যটা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশের কিছু শ্রেণীর লোক দিনকে দিন গরিব থেকে আরো গরিব, আর কিছু শ্রেণীর লোক দিনকে দিন ধনী থেকে আরো ধনী। এটা বাংলাদেশের ধনবৈষম্য বৃদ্ধির আর একটা বিষয়। মেধা পাচার, দেখা যাচ্ছে বাংলাদেশ যেহেতু একটা গরিব দেশ বা উন্নয়নশীল দেশ, এখানে কিন্তু যারা ভালো লেখাপড়া করতেছে, এখানে কিন্তু পরে উচ্চতর ডিগ্রির জন্য বা যে কোনো কারণে সরকার প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করে তাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসছে, সে পরবর্তীতে একটা ডিগ্রি আনার জন্য বা যে কোনো একটা ট্রেনিং এর জন্য হোক বিদেশে যাচ্ছে, যার পরে কিন্তু সে আবার আসতেছে না, অথবা এখান থেকে লেখাপড়া করে গবেষণার একটা পর্যায়ে চলে গেছে, বিদেশিরা তাকে আরো বেশি উন্নত জীবনের সুযোগ সুবিধা প্রদান করে তাদেরকে এখান থেকে নিয়ে গেল। এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা মেধা পাচার, এইটা একটা সমস্যা বাংলাদেশের জন্য হয়ে গেছে। অপরাধ প্রবণতা বৃদ্ধি, এই যে বিভিন্ন প্রকার বিশ্বায়নের ফলে সাংস্কৃতিক যোগাযোগ বেড়ে গেছে, সাংস্কৃতিক ট্রান্সমিশনটা বেড়ে গেছে, এক দেশের সাথে আরেক দেশের অবাধ যাতায়াত বেড়ে গেছে। ফলে এই সুযোগে এক শ্রেণীর লোকেরা বিভিন্ন প্রকার দুর্নীতি, মাদকাসক্তি, ইয়াবা, ফেন্সিডিল, এই সমস্ত ব্যবসায় জড়িত হচ্ছে, এবং অপরাধ প্রবণতা এখানে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক অপরাধ চক্র যারা আছে তারাও এখানে তাদের একটা ঘাঁটি গাড়তে সক্ষম হয়েছে বিশ্বায়নের কারণে। রপ্তানি হ্রাস, এই একটা বিষয় যে আমাদের কিছু কিছু পণ্যের রপ্তানি কমে গেছে, কারণ আমাদের যে কোটা সুবিধাটা উঠে যাওয়ার কারণে আমরা পোশাক আগের মতো দিতে পারতেছি না, বা রপ্তানি পণ্য বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা, অনেক অনেক দেশ আবার প্রতিযোগিতায় ঢুকে গেছে, ফলে আমাদের রপ্তানি কিছুটা কমে গেছে। নারীর অবমূল্যায়ন, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বলা হয়েছিল যে এই বিশ্বায়নের ফলে দেশের বিভিন্ন দেশের মধ্যে সমতা, তারপর সাম্য, এগুলো চলে আসবে, কোনো বৈষম্য থাকবে না, নারীর ক্ষমতায়ন হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এখানে নারীর অবমূল্যায়ন হয়েছে, শ্রম বাজারে তাদের যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করা হয় না, তাদেরকে এখন পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইরকম বিভিন্ন অনভিপ্রেত কিছু ঘটনা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক অগ্রাসন, এই আর একটা বড় সমস্যা। এই ঘটনার জন্য আমাদের যেটা হচ্ছে যে এক দেশের সংস্কৃতি আর এক দেশের সংস্কৃতিকে দখল করে নিচ্ছে, ফলে স্বাভাবিক ক্ষেত্রে ওই দেশ তার নিজস্ব সংস্কৃতি হারিয়ে অন্য আর একটা দেশের সংস্কৃতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ফলে তাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে তারা কিন্তু দিশাহারা অবস্থায় পড়ে যাচ্ছে। বাংলাদেশে এরকম বিভিন্ন পশ্চিমা সংস্কৃতি চলে আসছে, ফলে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থায় চলে আসছে। এটা হলো বিশ্বায়নের কুপ্রভাব বাংলাদেশের জন্য। এখন দেখো সামগ্রিক অর্থে বিশ্বায়নের চ্যালেঞ্জগুলো কি কি। বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশের লাভবান হওয়ার কথা শোনা গেলেও বাস্তবে বহু দেশ কাঙ্ক্ষিত লাভের তুলনায় তাদের লোকসানের পরিমাণটাই বেশি হচ্ছে। এখানে শিল্প, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য তাদের অস্তিত্ব ধরে রাখার জন্য তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টাই হচ্ছে মূলত বিশ্বায়নের একটা চ্যালেঞ্জ। এখানে দরিদ্র দেশগুলোর তুলনায় দরিদ্র দেশের চ্যালেঞ্জটা বেশি, কারণ তাদের টিকে থাকার লড়াইটা হচ্ছে এখন সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখি যে বিশ্বায়নের চ্যালেঞ্জগুলো কি। বাংলাদেশে এই বিশ্বায়নের চ্যালেঞ্জগুলো কি কি আছে। দেশি শিল্প ধ্বংস, অর্থাৎ দেশীয় প্রযুক্তির মাধ্যমে হাতে চালিত যন্ত্রপাতিতে যে শিল্পগুলো ছিল সেগুলো অনেকটাই ধ্বংস হয়ে গেছে। বিলাসজাত দ্রব্যের উপস্থিতি, আমরা দেশীয় শিল্পের বিভিন্ন দ্রব্য সামগ্রীর ব্যবসা না করে অনেকে বেশি মুনাফার জন্য হোক বাইরের থেকে, চায়নার থেকে বিভিন্ন তন্য দ্রব্য সামগ্রী, বিলাসজাত দ্রব্য সামগ্রী আনতেছে এবং সেখান থেকে বেশি লাভ করতেছে, এবং তার জন্য তারা দেশের বাজারে আমাদের বিলাসজাত দ্রব্যের উপস্থিতি বেড়ে গেছে। নারীর অবমাননা, এটা আগে আমি বলে আসছি যে নারীর অবমাননা কিভাবে হচ্ছে।
সাংস্কৃতিক অগ্রসর, এটাও বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ যে বিশ্বায়নের এই ফলে সাংস্কৃতিকভাবে বাংলাদেশের বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে একটা সংমিশ্রণ ঘটে গেছে, ফলে দেশীয় সংস্কৃতি অনেকটা হারিয়ে যাবার উপক্রম হয়ে গেছে বাংলাদেশের জন্য। দেশীয় বাজার দখল, বাংলাদেশের আগে যেমন কিছু কিছু পণ্যের একটা নির্ধারিত কোটা ছিল, একটা সংরক্ষণের একটা বিষয় ছিল যে এই পণ্যগুলো বাইরের থেকে ঢুকতে পারবে না, এটা দেশের পণ্য যেটা আছে সেটা তোমাকে কিনতেই হবে। এখন কিন্তু বিশ্বায়নের ফলে এই শুল্ক বাধা সংরক্ষণ এগুলো কিন্তু উঠে যায়, একদম পুরোপুরি উদারীকরণ করে দেওয়া হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে দেশের ভিতরে অনেক অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় দেশি পণ্য থাকা সত্ত্বেও বাইরের থেকে পণ্য নিয়ে আসতেছে। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে লবণ আছে, তারপরেও কিন্তু অনেক সময় শোনা যায় যে বাইরের থেকে লবণ আমদানি করা হচ্ছে। এরকম বিভিন্ন পণ্য আমাদের দেশে আছে, তারপরেও বিদেশি বাজারে বিদেশি পণ্যগুলো এসে এই বাজারগুলো দখল করতেছে। আমাদের দেশের পোশাক শিল্প বাইরে রপ্তানি হচ্ছে, অথচ আমাদের দেশে চায়না পণ্য বা চায়না কাপড় চোপড়ে বা ইন্ডিয়ান কাপড় চোপড়ে ভরে গেছে। আমরা আবার প্রান্তিক পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ের মানুষ এই ইন্ডিয়ান পোশাক, চায়না পোশাক এগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করছি, অথচ আমাদের দেশের পোশাকটা কিন্তু বাইরে চলে যাচ্ছে। ফলে দেশীয় বাজারটা কিন্তু বাইরের একটা অন্য ভিন্ন দেশগুলো এসে দখল করে ফেলেছে। এরপরে যেটা আছে অসম প্রতিযোগিতা, অর্থাৎ বিভিন্ন দেশের ভিতরে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, কে কার আগে যাবে, কে কার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারবে, এরকম বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আমরা এখানে লক্ষ্য করতে পারি। উন্নয়নের ফলে উন্নত দেশগুলো তাদের সীমাহীন পুঁজি এবং প্রযুক্তির প্রভাবে তারা অনেক উন্নত এবং মানসম্পন্ন পণ্য অনেক কম দামে বাজারে ছাড়তে পারতেছে, ফলে তারা বাজার দখল করতে সক্ষম হয়েছে। আর এদিকে বাংলাদেশ তাদের পুঁজি এবং প্রযুক্তির অভাবে সেই মানের পণ্য দিতে তারা বাজারে দিতে সক্ষম হয় না, ফলে বাংলাদেশ এদিক থেকে যথেষ্ট পরিমাণে পিছিয়ে যাচ্ছে। তাই বিশ্বায়নের ফলে বাংলাদেশের জন্য একটা অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এবার আমরা আসি বিশ্বায়নের বাংলাদেশে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়। এক হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়নে উৎসাহমূলক কর্মকাণ্ড ও বিনিয়োগ বাড়াতে হবে, অর্থাৎ তথ্য প্রযুক্তির উন্নয়ন করতে হবে এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে এই ধরনের তথ্য প্রযুক্তির সংক্রান্ত জ্ঞানে তাদেরকে দক্ষ করে তুলতে হবে, যাতে করে পরবর্তীতে আমাদের এই সংক্রান্ত কোনো শিল্প স্থাপন করলে সেখানে আমরা তাদেরকে কাজে লাগাতে পারি। এরপরে রয়েছে প্রযুক্তি নির্ভর শিল্পায়নের উদ্যোগ গ্রহণ করে শিক্ষিত বেকারদের কাজে লাগাতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের শিল্প সেখানে তথ্য প্রযুক্তি ভিত্তিক কাজ যাতে বেশি থাকে এবং সেইটার উপরে প্রোডাকশনটা চালানো যায়, সেজন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করে শিক্ষিত বেকারদেরকে, যাদের তথ্য প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে এখানে কাজে লাগাতে হবে, ফলে বেকার সমস্যার সমাধান হবে। জনশক্তির কর্মদক্ষতা বাড়ানোর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা যদি ঠিকমতো না থাকে তাহলে জনগণের ভিতরে কর্মদক্ষতা থাকবে না এবং তাদের ভিতরে বিভিন্ন রোগবালাই দেখা দিতে পারে, ফলে তারা এই রোগশোকে আক্রান্ত হলে তাদের কর্মদক্ষতা নষ্ট হবে এবং এদের জন্য প্রচুর পরিমাণে দেশীয় অর্থ চিকিৎসা সেবার জন্য ব্যয় করতে হবে। এরপরে রয়েছে দারিদ্র্য নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, অর্থাৎ দারিদ্রতা বাংলাদেশের একটি বড় সমস্যা। দারিদ্রতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি এ পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলোকে আরো বেশি বেগবান করতে হবে, যাতে দারিদ্র নিরসন এবং দারিদ্রতা আমরা শূন্যের কোঠা নিয়ে আসতে পারি। সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে আইনের শাসনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। দুর্নীতি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা, আমাদের দেশের উন্নয়নের একটি বড় বাধা। এই বাধাকে এগিয়ে যাতে আমরা অর্থনৈতিকভাবে উন্নয়নের শিখরে পৌঁছাতে পারি, সেজন্য দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে হবে। বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ বিগত কয়েক মাস এবং কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ক্রমান্বয়ে বাড়ছে, এটা সরকার এবং বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এই কাজটি চলছে। এজন্য এই কাজটি যাতে এই অবস্থায় ঠিক থাকতে পারে এবং আমাদের টার্গেটে আমরা পৌঁছাতে পারি, দেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা যাতে বাড়াতে পারি, ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের গতি যাতে সঠিক মাত্রায় থাকতে পারে, সেজন্য এই কাজটি করতে হবে। মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশের মানব সম্পদকে সুষ্ঠুভাবে যদি ব্যবহার করা যায় তাহলে উন্নয়নের গতি আরো বেশি ত্বরান্বিত হবে, কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন নিশ্চিত হবে।
পশ্চাৎমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যাতে দেশেই শিল্পের কাঁচামাল তৈরি করা যায়। আমরা যদি আরএমজি বা রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমাদের অনেক পণ্য আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমরা যদি বোতাম শিল্প, আমাদের সুতো শিল্প তৈরি করতে পারি, তাহলে আমরা এই কাঁচামালগুলো দেশের থেকে উৎপাদন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা আমার সাথে যে আলোচনা শুনলে, সেজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আমার সাথে থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।